আমরা দেখলাম যে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ এটি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে তিন পরাশক্তি। আসলে এই পরাশক্তি যদি আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা করে, আগ্রাসনের চেষ্টা চালায়, সেটাকে মোকাবেলার জন্য বিএনপির রাজনীতি কি, রাজনৈতিক কৌশল কি এখন? না, তিন শক্তি আগ্রাসনের জন্য প্রস্তুতি নিচ্ছে, অর্থটা হলো যে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য দেশ যাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য যারা চেষ্টা করছে আর কি এই সরকারকে দিয়ে, তাদেরকেই মিন করেছেন তিনি। তো আসলে একটি আঞ্চলিক শক্তির কথা, দুটি আঞ্চলিক শক্তি এবং একটি বিশ্ব মোড়ল, তিনি এই কথাটা বলেছেন। হ্যাঁ, মানে এটা বুঝতেই পারেন আর কি, মানে এটা তো বলার অপেক্ষা রাখে না, ভারত, চীন আর ওইদিকে আমেরিকার কথা বলেছে আর কি। তো আসলে আমার কাছে মনে হয় কথাটা উনি হয়তো ওনার যুক্তিতে বলেছেন, নিশ্চয়ই কোনো ইনফরমেশন থাকতে পারে। আমার ধারণা যে আমেরিকাও চায় যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক এখানে, এবং চায়না তো বলেই দিয়েছে যে আমরা কোনো ধরনের ইনভেস্টমেন্ট এখানে করব না যতক্ষণ পর্যন্ত কোনো রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়। এটা ইলেকশন না হলে তারা করবে না। আর আমি ব্যক্তিগতভাবেও অনেকের সঙ্গে কথা বলেছি, এমনকি ওই চায়নার বড় বড় কোম্পানিগুলি যারা কাজ করতো আগে, তাদের সঙ্গেও কথা বলেছি। তারা বলে যে আমরা এখন আর কোনো কাজ করব না যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসে। আমেরিকান কোম্পানি ব্ল্যাক রক, তারপরে আপনার এখানে ওই অনেকেই কাজ করছে এনার্জিতে, তারাও রাজি নয় যে ইলেকটেড গভর্নমেন্ট না আসা পর্যন্ত তারা কোনো কাজ করবে। অর্থাৎ বিনিয়োগ আপনার একবারেই শূন্যের কোঠায় আর কি। ওকে, সেটা আমরা বুঝলাম, কিন্তু ইলেকটেড গভর্নমেন্ট কারা আসবে, এর আগে আমরা যেমন দেখেছি পরাশক্তিগুলোকে সেই খেলায় ব্যস্ত থাকতে, এখনো সেরকম কোনো খেলা পেছনে নেপথ্যে চলছে কিনা? নেপথ্যে তো চলছে যে দেখেন, বিএনপি তো একটা বৃহৎ দল, এই দলটাকে কে কীভাবে নষ্ট করার চেষ্টা করবে এটা নিয়ে তো ব্যস্ত। ন্যারেটিভ তৈরি করার জন্য তো ধরেন আমরা শুনেছি যে হাজার হাজার ছেলেপেলেকেও আপনার ইউটিউবে লাগিয়ে দেওয়া হয়েছে যে নেগেটিভ ন্যারেটিভ তৈরি করার জন্য বিএনপির জন্য। কিন্তু বিএনপির একটি শক্তি আপনার প্রান্তিক পর্যায়ে যদি খবর নেন আর কি, আমরা যারা নির্বাচন করি আমাদের কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, তারা আমরা বুঝতে পারি আর কি বিএনপির কতটুকু সমর্থন রয়েছে, এবং জিয়ার আদর্শ বাস্তবায়ন করার জন্য, আমাদের 31 দফা বাস্তবায়ন করার জন্য যে প্রোগ্রামগুলো আমরা হাতে নিয়ে যে ধরনের আমরা সমর্থনগুলি মানুষের কাছে পেয়েছি, তাতে করে আমরা মনে করি যে বিএনপিকে আপনার হারিয়ে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে, বিশেষ করে আপনার ধরেন জামাত, এনসিপি এবং আরও কিছু চরমনাই যারা ইদারে বলছে, হয়তো দেখেন আমাদের কিন্তু প্রধান নেতা বারবার বলেছে যে আমরা যেভাবেই আমরা নির্বাচিত হই না কেন সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সরকার পরিচালনা করব। কিন্তু আপনি যেটা বলছেন সে এই রাজনীতির মধ্য দিয়ে যে ন্যারেশন তৈরির চেষ্টা চলছে, সেই ন্যারেশনকে আপনারা মোকাবেলা করতে পারছেন কিনা, সুযোগ থাকলে আমি এই বিষয়ে আপনার কাছে আসবো। কিন্তু তার আগে জোনায়সাকে আমি আপনার কাছে শুনি যে এই যে পরাশক্তিদের বিষয়ে আমরা কথা বলছি, এখন আসলে পরাশক্তিগুলো কিভাবে কাজ করছে? আমরা এমনটি শুনে থাকি যে আবার যাতে আওয়ামী লীগ ফিরতে পারে সেজন্য কোনো কোনো পরাশক্তি চাইছে যে এখানে নির্বাচনকে প্রভাবিত করতে। পরাশক্তি নিয়ে আলোচনা এত অল্প সময়ের মধ্যে একটু মুশকিল, কারণ ধরেন এটা তো ঠিক যে বর্তমান বিশ্বের মধ্যে অনেকগুলো পরিবর্তন এসছে, সেই পরিবর্তন এবং নতুন ধরনের প্রতিযোগিতার যে বাস্তবতা তৈরি হয়েছে, এটা অবশ্য একটা ধনতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার একটা মানে কি বলবো অন্তর্নিহিত চরিত্র। তাকে ক্রমাগত নতুন নতুন স্পেস কিংবা পরিসর তৈরি করতে হয় যেখানে সে বিনিয়োগ করবে, পুঁজির লাভজনক বিনিয়োগযোগ্যতা তৈরি হতে হয়, ফলে তার স্পেশাল রিঅর্গানাইজেশন তাকে করতে হয়। সেটারই বহির্রূপ আমরা দেখি আধিপত্য, সম্প্রসারণ ইত্যাদি। তো সেই পর্বের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আছি এবং ধাক্কাধাক্কি চলছে। বঙ্গোপসাগর একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখন আমাদের দেশের জন্য চ্যালেঞ্জটা হচ্ছে আমরা এই প্রতিযোগিতা থেকে আমরা কি লাভবান হব, নাকি আমরা এর মধ্যে তাদের দাপটে পড়ে আমরা নিজেরা ভুল ত্রুটি করে একটা বিপজ্জনক খাদের মধ্যে চলে যাব।
সেইখানে বাংলাদেশের প্রস্তুতি কি কি হতে পারে? এক, আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা এমন শক্তিশালী যে আমরা সবাই তার অংশীদার, ফলে আমাদের একটা ন্যূনতম জাতীয় ঐকমত্য আছে রাজনৈতিক বিরোধ সত্ত্বেও, এবং আমরা আমাদের জাতীয় স্বার্থটাকে নেগোশিয়েট করতে পারি, সেই দক্ষতা সেই যোগ্যতা তৈরি হয়েছে। ঠিক আছে, জাতীয় স্বার্থে যদি আমরা কথা বলি তাহলে আমাদের অনেক ডিটেইলে যে অনেক সময় নিয়ে কথা বলতে হবে, যেমনটা আপনি বলেছিলেন, কিন্তু আমরা যদি একদম সামনে যে বিষয়টা আছে সেটা নিয়ে কথা বলি, নির্বাচন নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে বাংলাদেশে একটা ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করাটা বাংলাদেশের শেষ বিচারে বাংলাদেশের অবশ্যই লক্ষ্য, এবং এটা আমরা মনে করি যে জুলাই আন্দোলনের এটাই লক্ষ্য। কারণ আওয়ামী লীগ একটা সব মানে নিজেরা ছাড়া বাকি সবাইকে এক্সক্লুড করে দিয়েছে, সবাইকে বাদ দিয়ে দিয়েছে রাষ্ট্রের কাঠামো থেকে, বাকি সবাইকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরাই রাষ্ট্র, আমরাই সব কিছু। রাষ্ট্রের কাজ ছিল পুরো জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা, রাষ্ট্রের পারপাসই এটা। তার মধ্যে অনেক দ্বন্দ্ব পার্থক্য নানা কিছু থাকবে, তাকে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখবে। সেজন্য তাকে প্রথমত ন্যায় বিচার দিতে হয়, তার জন্য একটা এমন রাজনৈতিক ব্যবস্থা করতে হয় যেখানে সবাই অংশীদার। তো এইখানে আপনাকে ইনক্লুসিভ বাংলাদেশে যেতেই হবে। জুলাই ছিল শেখ হাসিনার ওই ধরনের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে একটা লড়াই, তার মানে তার জায়গায় যাওয়া সবাইকে নিয়ে বাংলাদেশ। কিন্তু এর মধ্যে কতগুলো অন্তর্বর্তী পর্যায়ে আছে। অন্তর্বর্তী পর্যায়ে আছে ইনসাফ দিতে হবে, বিচার করতে হবে আপনাকে। অন্তর্বর্তী পর্যায়ে হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আপনি এই পুরো প্রক্রিয়াটাকে স্যাবোটাজ করে দিতে হবে, এরকম সম্ভাবনাগুলোকে বাদ রাখতে হবে, এবং আপনাকে এমন একটা সংস্কার এবং রাজনৈতিক ব্যবস্থা নির্মাণ করতে হবে যেখানে অংশীদার সবাই হতে পারে। এই পর্বটা আমরা পাড়ি দিচ্ছি। আমরা একদিকে বিচার করার চেষ্টা হচ্ছে, এবং সেই বিচার আমরা অবশ্যই গ্রহণযোগ্য বিচার চাই, ইনসাফ চাই। ওই কোনো এমন জিনিস না যে আমরা প্রতিপক্ষকে কেবল শায়েস্তা দিয়ে দিলাম এবং এটাকে সে রাজনৈতিকভাবে ভিকটিম হিসেবে নিজেকে ভিকটিমটা তৈরি করতে পারলো, এটা আমাদের জন্য বিপজ্জনক হবে, কাউন্টার প্রোডাক্টিভ হবে। একইভাবে সংস্কারের জায়গাটাও একটা চলছে। তাহলে এখন ধরেন প্রশ্ন আসবে যে ইনক্লুসিভ আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা। তা আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা তার ব্যাপারটা তখন কোর্টের মধ্যে গেছে। এটা শুধু ব্যক্তি শেখ হাসিনা এবং তার পারিষদের বিচার হচ্ছে তা নয়, যারা সরাসরি হত্যার অর্ডার দিয়েছে। দল হিসেবে আওয়ামী লীগের দায় কতটা সেটা কিন্তু এখন বিচার্য। একই অনুযায়ী অন্যদেরও যদি দায় আসে, ঠিক এরকম সময় একজন আওয়ামী লীগের নেতার সাথে যার দল আসলে কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে, তার সাথে আপনার ইউরোপিয়ান নেতারা যে দেখা করছে, বিষয়টা আনেন। ইউরোপিয়ান ইউনিয়নেরও স্ট্যান্ডিং আছে, তাদেরও স্ট্যান্ডিং আছে ইনক্লুসিভ, ফলে তাদের ফর্মুলা অনুযায়ী তাদের চলতে হয়। তারা মনে করবে সবাইকে নেওয়া উচিত, কিন্তু বাংলাদেশের বাস্তবতা তো বাংলাদেশের বাস্তবতা, সেই বাস্তবতা অনুযায়ী তো আমাদের চলতে হবে। আমরা তো ন্যায় বিচার এবং এই পুরো প্রসেসটা কমপ্লিট না করে ইনক্লুসিভিটিতে চলে যেতে পারছি না। আমরা তো অন্তর্ভুক্তিমূলক চাইলেই হয়ে যেতে পারছি না যতক্ষণ না পর্যন্ত এইগুলো ফয়সালা হচ্ছে। এখন এই কারণে আমাদের দেশে ধরেন আগামী নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এখানে 2-4-5% লোক আসবে কি আসবে না এই ধরনের হয়তো কেউ ভাবতে পারেন, ধারণা করতে পারেন, কিন্তু এইটা অস্তিত্বের সাথে যুক্ত। সে কারণে আমি মনে করি যেমন বাংলাদেশে আগামী নির্বাচনে কমপক্ষে 70% লোক উপস্থিত হবে, ঊর্ধ্বে এটা 85% প্লাস হতে পারে। ব্যাপকভাবে মানুষ জানে যে এটা তার অস্তিত্বের সাথে যুক্ত। মানুষ আসলে ইতিহাসের নির্মাতা, মানুষ 24-এর অভ্যুত্থান তৈরি করেছে। অনেক শেখ হাসিনা বলেছিল, ভয় দেখিয়েছিল, কিছুই হবে না, তারা তো দর্দণ্ড প্রতাপের রাষ্ট্রশক্তি। এমনকি অনেকে বলেন না বিদেশিরা নাকি করে দিয়েছে। আচ্ছা, বিদেশিরা জানতো 14 তারিখে শেখ হাসিনা বলবে রাজাকারের নাতিপুতি? বিদেশিরা জানতো ওই দিন রাত 10টার সময় বেরিয়ে যাবে তুমি কে আমি কে, তারপরে পরের দিন ছাত্রলীগ হামলা করবে, তারপরে যদি আবু সাঈদ এভাবে 2 হাত প্রসারিত করে সবই তৈরি করা। ইতিহাসকে যারা এভাবে দেখেন তারা মানুষের গুরুত্বটাকে ওই যে হারিয়ে ফেলেন, এবং মানুষকে ক্রীড়নকের জায়গায় যে ও সবকিছু সুইচ টিপে কেউ বিগ ব্রাদার সবকিছু করে ফেলছে। ইতিহাস এভাবে চলে না। ফলে নেক্সট নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের অস্তিত্বের সাথে যুক্ত। যে মানুষ মনে করে ইউনূস সাহেব 50 বছর থাকলে ভালো হতো, এটা তার একটা আকাঙ্ক্ষা, তারা ভালো শাসন দেখতে চায়, কিন্তু সেই মানুষটা আসলে রাজনৈতিকভাবে অত্যন্ত অসচেতন। ইউনূস সরকার বিপদে বলে সেই সবার আগে তাকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ফলে আমরা এইটা অনেক দেখেছি এই ধরনের। আমাদের চিন্তা করতে হবে বাংলাদেশে একটা রাজনৈতিক গণতান্ত্রিক উত্তরণ করতে পারছে কিনা। পলিটিক্যাল উত্তরণ ছাড়া, গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোথা থেকে এক পয়গম্বর আনিয়ে বসিয়ে দেন না, তাতে কিন্তু কিছু হবে না। বিকজ আপনি কোনো ব্যক্তি কিন্তু কোনো কিছু চালায় না। ব্যক্তি যত মহৎ হোক, মহান হোক, তিনি কোনোভাবেই একটা ব্যবস্থাকে তার যদি প্রতিকূল হয় তাহলে সেটাকে তিনি সামলাতে পারবেন না। আমরা ব্যবস্থা নির্মাণ করতেছেন, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। ফলে প্রফেসর ইউনূসকে যে 5 বছর থাকতে চাইতে 50 বছর থাকতে চাইছেন, তাদের একটা আকাঙ্ক্ষা, ভালো আকাঙ্ক্ষা, দেশটা ভালো চলুক, দোয়া করে দিবেন, কিন্তু বিপদে বললে উনি থাকতে পারবেন না। আমরা রাজনৈতিকভাবে সচেতন জনগোষ্ঠী চাই, যারা চায় যে যারা দেশের ডেমোক্রেটিক ট্রানজিশন চায়, গণতান্ত্রিক উত্তরণ চায়,
এবং গণতান্ত্রিক উত্তরণের শর্তগুলো হচ্ছে যে আমরা একটা ব্যবস্থা নির্মাণ করতে পারছি, আমার দেশের জনগণ সেই ব্যবস্থার সক্রিয় উপাদান, তারা ওই পৌঁছাচ্ছেন। এইটা জনগণের ভেতর থেকে যখন উপলব্ধি হবে, যে উপলব্ধিতে তারা গণ অভ্যুত্থান করেছেন, ওই উপলব্ধি থেকে যদি উত্তরণে তারা ভূমিকা রাখেন, কোন শক্তি নাই বাংলাদেশকে পরাজিত করে, যত ভূ রাজনীতি আপনি আনেন। থ্যাংক ইউ জুনায়েদ সাকি। আমি গোলাম মাওলানা আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আওয়ামী লীগের নেতা সাবির হোসেন চৌধুরীর সাথে যে ইউরোপের নেতারা দেখা করলেন, কিভাবে দেখছেন? আসলে কি আমরা এর আগে শুনেছি যে রিফাইন্ড আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটা চেষ্টা ছিল, আবার কি সেরকম কোনো কিছুই তাদের মাথায় আছে কিনা, সেটা নিয়ে তারা কাজ করছে কিনা? হতে পারে, আবার নাও হতে পারে। হতে পারে এই কারণে যে পশ্চিমা যে দেশগুলো যারা আছে তারা সবসময় আমাদের মতো যারা তৃতীয় বিশ্বর দেশগুলো আছে তারা মনে করে যে এদের গায়ের রং ভালো না, এদের বুদ্ধিশুদ্ধিও ভালো না, আমাদের সাহায্য ছাড়া, আমাদের মানে পরামর্শ ছাড়া এরা চলতে পারবে না। আমি পশ্চিমা দেশগুলোতে দেখেছি ওরা সবসময় ওদের এরকম একটা সাইকোলজিক্যাল, এমনকি ইউরোপ আমেরিকার একেবারে রাস্তার পাশে যে একটা পাব চালায়, সেও দেখা গেল বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানিজের একটা মালিককে সে হীনমন মনে করে শুধুমাত্র গায়ের চামড়ার কারণে। ফলে পশ্চিমারা আমাদের দেশে যা কিছুই করুক না কেন, ওটা আমি জুনায়েদ সাকির সঙ্গে একমত যে কোনো বহির্শক্তি দিয়ে কিন্তু আমাদের স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রিত হবে না। এখানে জনগণের উইল ফোর্স, ইচ্ছা আকাঙ্ক্ষা জেগে ওঠা, এটার উপর নির্ভর করে। আমরা একটা অদ্ভুত জাতি। অদ্ভুত জাতি হলো কি, যে এখন ঘুমিয়ে আছে চুপচাপ, মনে হয় যেন কিছুই বুঝি না, কিন্তু অল অন এ সাডেন হঠাৎ করে দেখা গেল উইদিন 1 আওয়ারের মধ্যে এমন কিছু একটা ঘটে গেল যে পুরো জাতি একসঙ্গে একত্র হয়ে গেল এবং একটা অসম্ভব ঘটনা ঘটিয়ে ফেলল। আপনি 69 থেকে আজ অবধি আমাদের বাংলাদেশে যে কটাই গণ অভ্যুত্থান হয়েছে, এতগুলো গণ অভ্যুত্থান আমেরিকা হলে আমেরিকা মরেই যেত, হোয়াইট হাউস পড়ে যেত চিত হয়ে, যে আমাদের আর বাঁচার কোনো অধিকার নেই। কিন্তু আমরা এটা অবজার্ভ করতে পারি। আমাদের দেশে যে যতগুলো বন্যা হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, প্রতি বছর যেভাবে পদ্মার তীর যেভাবে ভাঙে, তারপরে মানুষ যেভাবে ঘুরে দাঁড়ায়, ফলে এই ধরনের মানুষকে আন্ডারমাইন যারা করেছে যে শাসক শ্রেণী, তাদের সবারই কিন্তু দুর্ভোগ হয়েছে। আমি শেখ হাসিনা জামানাতে যে সমালোচনাগুলো করতাম, তার মধ্যে হলো যে ধরুন প্রত্যেকটা জিনিসের একটা তীর থাকে, এমনকি সমুদ্রেরও তীর আছে, দুটো তীর আছে। আমরা যত বুড়ি দেখি না কেন, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ওটারও এই পাশে একটা দেশ আছে, ওই পাশে একটা দেশ আছে। আওয়ামী লীগ যেটা করার চেষ্টা করেছে সেটা হলো এক পাশে আওয়ামী লীগ থাকবে, তারপরে শুধু সমুদ্র, অপর পাশে আর কিছু থাকবে না। তো এগুলো করার ফলে পুরো রাজনীতিতে যে শূন্যতাটা তারা তৈরি করে গেছে, সেই শূন্যতাতে তারা এখন তছনছ হয়ে গেছে। আর আমরা যারা আছি, আমরাও এখন দীর্ঘদিনে যে 15-16 বছরের যে অপারেশন শাসন, সেই অপারেশন শাসন, অন্যায়, অবিচার, যা কিছু বলেন না কেন, বঞ্চনা, মানে আমাদের মনের পরতে পরতে, শরীরের পরতে পরতে ঘৃণা, বিদ্বেষ, যা কিছু বলেন না কেন, নেতিবাচক অনেক কিছু আমাদের মধ্যে কিন্তু যাকে বলে এখন পার্মানেন্টলি রোগ হিসেবে দেখা দিয়েছে। তো এরকম জায়গা থেকে বের হয়ে একটা গণতান্ত্রিক আন্দোলন, একটা সুশাসন, একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অন্যের প্রতি মজলুম হিসাবে যারা আছে তাদেরকে ন্যায় বিচারের আওতায় আনা, অন্যকে, প্রতিপক্ষকে প্রতিহিংসা চরিতার্থ না করে ক্ষমা করার জন্য যে একটা স্পেস দরকার, সেই স্পেসটা কিন্তু আমরা আসলে পাচ্ছি না, বা খুব দ্রুত এটা 4-5 বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা নাই। ফলে কি ক্ষমা করার স্পেসের কথা আপনি বলছেন, ক্ষমা তো চাইতে হবে। না না না, ক্ষমা যদি চায় তারপরে করার বা না করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি যখন ওদার্যের একটা পর্যায়ে চলে আসবে তখন আপনার ক্ষমা চাইতে হবে কেন? আপনি ক্ষমা করে দিবেন, আপনি মহামানব। আপনি যে লোক অন্যায় করেছে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকবেই, কিন্তু আপনি মহামানব সেজে তাকে আপনি ক্ষমা করে দিবেন এবং সে তার অ্যাক্টিভিটি, এটাই শাসকের ওদার্যতা। পৃথিবীতে যত বড় শাসক আছে, যেমন দেখা গেল মক্কাও যখন বিজয় হলো, সমস্ত মক্কার মানুষেরা ভয় পেয়ে গেল, তারা সবাই আল্লাহ রাসূলের কাছে আসলো যে আপনি কি শাস্তি দিবেন? উনি বললেন যে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগই নেই, শাস্তি তো পরের কথা, আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন। পৃথিবীর যত বড় বিজয় যারা করেছে, সেটা আলেকজান্ডার বলেন, জুলিয়াস সিজার বলেন, তারা প্রথমত যে জিনিস হলো ঢোকার সঙ্গে সঙ্গে সেটা কমপ্লেনটা তারা বলছে কোনো কমপ্লেনই নেই। আর যেখানে যারা প্রতিশোধ নিয়েছে তো তারা কেউ মহামানব হতে পারেনি। এখন আমরা যদি তারেক রহমান সাহেবকে মহামানব মনে করি, আপনি তো আসলে জামাতের, আমি যে প্রথম যে কথাটি বলেছিল, আপনি আমাকে ওই কথাটা মনে করে দিচ্ছেন যে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, পরে এটা সমালোচনা হওয়ার পর তিনি একটা অন্য ব্যাখ্যা দিয়েছিলেন। তো সেটার আবার অন্য কারণও অনেকে বলে যে এখানে একটা ভোটের ব্যাপারও আছে, যে ভোটটা না জামাতের, এখানে মূল ব্যাপারটা হলো কি শুনেন, আওয়ামী লীগ 35% লোক আওয়ামী লীগ করে, এর মধ্যে হয়তো 1000-10 লোক মানে একেবারে ডাইহার্টেড ক্রিমিনাল,
যাদের বিচার না করলে আমাদের জাতির জন্য আসলে বিরাট একটা ক্ষতি হয়ে যাবে, এটা সত্য কথা। 35% লোক আওয়ামী লীগ করে, এর কম না, এর কম না, এর কম না। আমাদের দেশের করে না, আওয়ামী লীগের ভোট হয়তো কখনো। আমি এখানে দুটো বিষয় আছে। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে ডিফারেন্স, বিএনপি যখন ক্ষমতায় থাকে, যেমন এখন বিএনপির 35%, এক চুলো কম না, কিন্তু বিএনপি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের ছিল 35%, বিএনপির ছিল 30%। এটা হলো আমাদের দেশে একটা নর্মাল ট্রেডিশন 91 থেকে, মানে 5% লোক সুইং করে ক্ষমতাকে কেন্দ্র করে। ওকে, এখন একটা কথা ছোট করে আমাকে বলবেন গোলাম মাওলা রনি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে ভোট, সেই ভোটটা আমরা দেখছি যে অন্যান্য দলগুলো নিজেদের দিকে টানার জন্য চেষ্টা করছে। আসলে আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা কাদেরকে ভোট দিতে পারে আপনি মনে করেন? আমরা এরকম শুনছি যে শেখ হাসিনা তো চেয়েছিল, শেখ হাসিনা পতনের পরে উনি প্রমাণ করতে চান যে সেটা অরাজকতার সৃষ্টি হবে এবং দক্ষিণ পন্থার উত্থান হবে, সেরকমটা সেই জায়গা থেকে কি তার কোনো বার্তা থাকবে তার দলের প্রতি? আমাদের মধ্যে একটা জিনিস বলি, যখন চমক সৃষ্টি করা যায়, বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে বঙ্গবন্ধুর চাইতে প্রভাবশালী আর জনপ্রিয় কোনো নেতা আসেনি। তার মর্মান্তিক মৃত্যুর পরে যে পরিস্থিতি তৈরি হলো জিয়াউর রহমানকে কেন্দ্র করে, তখন কি আওয়ামী লীগের লোকজন জিয়াউর রহমানকে ভোট দেয়নি? আমি তো আমার দাদির কথাই বললাম, হানা ভোট দিয়েছে। অর্থাৎ মানুষের মধ্যে যদি আপনি উৎসাহের উদ্দীপনার পরিবেশ তৈরি করতে পারেন এবং মানুষজনকে যদি আপনি বুঝাতে পারেন যে এই গণতন্ত্র, এই ভোট তার অস্তিত্বের জন্য প্রয়োজন এবং যদি ক্ষতি হয় তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হবে, তখন আসলে আওয়ামী লীগ বিএনপি এই জিনিসগুলো ভুলে যাবে। যেটা জোনায়েদ সাকিব বললেন যে মানে এমনও একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে 80% 85% লোক চলে আসতে পারে ইন জেনারেল। আবার এমনও হতে পারে যদি সেই পরিবেশ তৈরি করা না যায়, শত চেষ্টা করে 3% কনভিন্স না, মানে ওই উৎসাহের পরিবেশটা তৈরি করতে হবে। পরিবেশটা না করলে 5% লোক করা যাবে না। আমরা একটু জোট নিয়ে আলাপ করি। আওয়ামী লীগ নেই এই অবস্থায়, এখন আমরা দেখছি যে দলগুলো আছে। আমি এক লাইনে একটা কথা বলি, মানে আওয়ামী লীগের কিন্তু একটা মানে ন্যারেটিভ আছে। আওয়ামী লীগ রাজাকার জঙ্গি দমন করছে, আওয়ামী লীগ না থাকলে রাজাকার জঙ্গি চলে আসবে, জামাত চলে আসবে। তো আওয়ামী লীগ এটা প্রমাণ করতে চাইতে পারে, এটা তার মানে মেগা ন্যারেটিভ। আওয়ামী লীগ দেখতে চাইবে দেখো আমি নাই, সুতরাং এখন কি হয়েছে দেখো, হচ্ছে তার এটা হচ্ছে যে শেখ হাসিনার ওই যে একটা প্রতিহিংসা পরায়ণতার যে পলিটিক্স কিংবা ন্যারেটিভ, সেটার মধ্যে ফিট ইন করে আর কি, যে সে এখন এমন একটা পক্ষকে ক্ষমতায় দেখাতে চাইবে, তার ফলে মনে করবে, মানুষ মনে করবে দেখো দেখো আমি বলেছিলাম কিন্তু যে এটা হবে, ফলে তার নিজের ফিরে আসার ন্যায্যতা ওটার মধ্যে দিয়ে তৈরি হবে বলে তাদের ধারণা। এটা আমার ধারণা বাংলাদেশের মানুষ এইরকম আজগুবি এবং এইরকম একটা খুবই মানে বিপজ্জনক, অর্থাৎ দেশের স্বার্থের জন্য বিপজ্জনক কোনো ন্যারেটিভে আর থাকবে না। ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা জোট নিয়ে কথা বলছিলাম। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে 100টি আসন ছেড়ে দেবে জোটে যারা যাবে তাদের জন্য। আমি আবার এমনটিও শুনেছি সেটা দেশেও হতে পারে। বিএনপি কত ছাড়বে একটু শুনি, এখানে জোটের অংশীজন আছে, একটু শুনে নিই। দেখেন, আমাদের আসল কথা হলো যে জুনায়েদ সাকিব সাহেব এবং আমাদের রনি ভাই যে সুন্দর বর্ণনা দিলেন আর কি। আমি আগে ভোটের কথাটা বলি আর কি। ভোটটা অ্যাকচুয়ালি উনি যেভাবে বলেছেন সেইভাবে কিন্তু এখন আর ওই 5ই আগস্টের পরবর্তী অবস্থানটা কিন্তু মানুষের মধ্যে এটা আর এক্সিস্ট করে না। কারণ এখন পতিত সরকার যেভাবে লুটপাট করেছে এবং ব্যাংক ডাকাতি করেছে, বিদেশে সব কিছু পাওয়া যাচ্ছে, খুন করেছে এবং তাদের যে বিচার হচ্ছে দৃশ্যমান হওয়ার জন্য যে সমস্ত ট্রাইব্যুনাল করা হয়েছে এবং সেখানে বিচারগুলি অগ্রগতিও হচ্ছে। আপনারা কিন্তু এই মাসের মধ্যে বিচারের একটা অংশ দেখতেও পাবেন। আমার মনে হয় এই মাসের মধ্যে আমরা বোধহয় শেখ হাসিনার একটা রায় সামনে আসছে। সো এই ন্যারেটিভ নিয়ে সাধারণ জনগণ তারা যে ভোটটা দেয় আর কি, সেই ভোটটা আগে ছিল আওয়ামী লীগ বিএনপি দুটা বড় দল, ঠিক আছে, আমরা আওয়ামী লীগকে ভোট দিলাম। এবার আওয়ামী লীগ ভালো করেন, বিএনপিকে ভোট দিলাম, যেটা 91, 96, 2001 যেভাবে হয়েছে আর কি। তারপরে 8 থেকে তো আরম্ভ হলো, মানে ওই যে যেটা বললেন উনি যে শুধু এক পার দেখেছে, তারপরে সব সমুদ্র, আর কেউ নাই আর কি। এই যে এটার প্রতি ক্ষোভ রেখে মানুষ যে 5ই আগস্ট ঘটালো, মানে তাকে বিদায় করলো, তার প্রেক্ষিতে কিন্তু মানুষ আর এখন আওয়ামী লীগের পক্ষে এরকম জোট বেঁধে সমর্থকরা ভোট দেবে আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি যে আওয়ামী লীগের ভোট নেমে এখন
10-15% চলে আসছে। আচ্ছা। এবং তারা ভোট দিতে চায় এমন একটি দলকে, যে দলটি জনগণ, দেশ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য চেষ্টা করে আসছে। যেমন আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যেটা করেছিলেন, এবং বর্তমানে জনাব তারেক রহমান যা বলছেন সেগুলি করার জন্য।